সোভিয়েত ইউনিয়নের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের কৃতজ্ঞতা সবসময় ছিল, আছে এবং থাকবে। এখন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নকে বাংলাদেশ মনে করে তাদের মহান মুক্তিযুদ্ধে তাদের বাংলাদেশকে সহযোগিতা করা অন্যতম পরাশক্তি একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। জাতিসংঘে সেই সময় জোরালো সমর্থন দিছে বাংলাদেশের পক্ষে, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকা যখন হস্তক্ষেপ করতে চাইছিল, যুদ্ধজাহাজ পাঠাতে চাইছে, রাশিয়া বলছে তারাও যুদ্ধজাহাজ পাঠাবে এবং অলরেডি তারাও যুদ্ধজাহাজ পথেই পাঠিয়ে দিছিল। এবং পাক হানাদার বাহিনী যখন আমাদের বঙ্গোপসাগরে মাইন পুঁতে রাখছিল, সেই মাইনগুলো অপসারণের জন্য সরাসরি সোভিয়েত ইউনিয়ন সহযোগিতা করছে। তারা তারা এসে এই মাইনগুলো উদ্ধার করছে যুদ্ধ পরবর্তী অবস্থায়। এই জন্য সোভিয়েত ইউনিয়নের প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষের কৃতজ্ঞতা ছিল এবং থাকা উচিত। কিন্তু আমরা একটা জায়গায় গুলায় ফেলি, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া গুলায় ফেলি। ওই সোভিয়েত ইউনিয়ন আর বর্তমান রাশিয়া এক না। সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো দেশ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অংশটা মিলে রাশিয়া, এবং যেটা পুতিন এখন প্রধান। এই পুতিনে কিন্তু বন্ধু হিসাবে, একটা বেঈমান রাষ্ট্র হিসাবে অলরেডি প্রুভেন। বিশেষ করে সিরিয়া যুদ্ধের সময় বাশার আল আসাদ এই পুতিনের উপর নির্ভর করে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে রাশিয়াকে ঘাঁটি দিছিল, সামরিক ঘাঁটি পর্যন্ত দিয়েছিল। আর ঠিক শেষ সময় আসে কিন্তু বেইমানি করছে, ইসরায়েলের পক্ষ নিয়ে নিয়েছে, আমেরিকার পক্ষ নিয়ে নিয়েছে, বাশার আল আসাদকে একদম 72 ঘন্টার মধ্যে বাশার আল আসাদের পরাজয় হয়ে গেছে। তেমনি সিঁদুর অপারেশনে দেখেন ভারতের সাথে কত বড় বেইমানি করছে। ভারত তার সামর্থ্যের মধ্যে সব সময় রাশিয়ার পক্ষে ছিল। সিঁদুর অপারেশনের সময় ভারত আশা করছিল অন্য কোনো দেশ না হোক, অন্তপক্ষ রাশিয়া ভারতের পক্ষে সরাসরি অবস্থান নেবে, সরাসরি কন্ডেম করবে পাকিস্তানকে। কিন্তু রাশিয়া সেটা করেনি। রাশিয়া ওই আমেরিকা ইউরোপের মতন মধ্যম পন্থা অবলম্বন করছিল, যে না তোমরা যুদ্ধ করিও না, তোমরা কিছু করিও না। এতে কিন্তু ভারতের একটা শিক্ষা হয়েছে। ভারত কিন্তু এর পরে থেকে রাশিয়ার সাথে শুধু তাদের এক্সিস্টিং S-400-এর আর একটা ব্যাটারি বাদে এবং Su-30-র কিছু পার্টস বাদে নতুন সহযোগিতা কিন্তু নিচ্ছে না, নতুন চুক্তি কিন্তু করতেছে না। পুতিন এসে ঘুরে গেল, অনেক ঢাকঢোল পিটালো, অনেক চুক্তি দেখালো, সব কিন্তু এমইউ ছিল। ভারত কিন্তু এখন আস্তে আস্তে রাশিয়ার উপর বিশ্বাস হারায় ফেলছে, কারণ রাশিয়া বেইমান, বোঝাই যাচ্ছে। রাশিয়া ভারতকে S-57 দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, যে একদম প্রযুক্তি দিয়ে দিবে, কিন্তু এটাতে এআই নির্ভর একটা এয়ারক্রাফট ফাইটার, এয়ার মানে এআই নির্ভর, শুধু পাইলটের উপর নির্ভর না। এটা হচ্ছে ফাইটার জেটটা পঞ্চম প্রজন্মের। এখানে অনেক ডাটা শেয়ারিং হবে, এখানে অনেক গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট নির্ভর অনেক কিছু থাকবে। ভারত এই রিস্ক নিতে চাচ্ছে না, কারণ সঠিক সময় দেখা যাবে যে ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তানের কাছে এই ডাটা দিয়ে দিতে পারে রাশিয়া। দেখেন, যখন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ চলতেছে, পৃথিবীর কেউ রাশিয়ার পক্ষ নিচ্ছে না, সেই সময় ইরান কিন্তু সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এই যুদ্ধকালীন অবস্থায় রাশিয়ার ভিতরে তাদের শাহেদ-1 ড্রোনের ফ্যাক্টরি বানাই দিচ্ছে রাশিয়াকে নিয়ে। যে রাশিয়া কিন্তু ড্রোনে খুব একটা ভালো করতে পারছিল না, কামাকাজি ড্রোনে, আত্মঘাতী ড্রোনে, এবং এত কম টাকা এত ভালো পারফরমেন্সের ইরান যেটা বানায় শাহেদ-1। শাহেদ-1 এমন টাইপের একটা ড্রোন যে এটার কপি আমেরিকা করছে, এবং আমেরিকা ঘোষণাও দিচ্ছে যে আমরা শাহেদ-1-এর কপি একটা করছি। এখন দেখেন ইরানের সাথে কত বড় ভেবে এটা করলো গতকালকে। ইরানের মাটিতে বুশরে একটা পাওয়ার প্লান্ট আছে, অ্যাটমিক পাওয়ার প্লান্ট, যেটাতে রাশিয়ার বিজ্ঞানীরা কাজ করে। এটাতে গত যে 12 দিনের যুদ্ধ হইল, তখন ইসরায়েল এবং ইরানের, তখনকার কিন্তু এই পাওয়ার প্লান্টে রাশিয়ার বিজ্ঞানীরা কাজ করার কারণে ইসরায়েল ওই পাওয়ার প্ল্যান্টে কোনো আঘাত করেনি, আমেরিকা কোনো আঘাত করেনি, বরঞ্চ ওইটা এরা সব জায়গায় হামলা করেছে। এখন গতকালকে এই বিজ্ঞানীদেরকে উইথড্র করে ফেলছে রাশিয়া, উইথড্র করার ঘোষণা দিচ্ছে। অথচ ইরান কিন্তু তার সকল যুদ্ধাস্ত্র এই রাশিয়া থেকে নেওয়া। এবং ইরানের কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মানে আকাল ইঙ্গিতে বলছে 2-3 বার যে গত 12 দিনের যুদ্ধের সময় যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম দিনই ধ্বংস হয়ে গেছে, এর যে কোয়ার্ডিনেটর, মানে কোয়ার্ডিনেট মানে হচ্ছে এগুলোর অবস্থান, একদম নেভিগেট পিন পয়েন্ট অবস্থানগুলো, এগুলো কিন্তু রাশিয়া বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে রাশিয়া স্যাক্রিফাইস করছে, হচ্ছে কম্প্রোমাইজ করছে ইয়ার সাথে, ইসরায়েলের সাথে। মানে কোথায় কোনটা লোকেশন আছে সেটা জানা যাচ্ছে। সেই জন্যই প্রথম 1 ঘন্টার মধ্যে এগুলো ধ্বংস করতে পারছে
এই ধরনের রিউমার কিন্তু বিশ্বে অলরেডি ছড়ায় পড়ছে। তার মধ্যে দেখেন যে গতকালকে রাশিয়া সঠিক সময় একদম যুদ্ধের আগ মুহূর্তে ইরানের সাথে এই বেমানিটা করলো যে তাদের সব বিজ্ঞানীদেরকে ফেরত নিয়ে যাচ্ছে। তার থেকেও বড় বেমানিটা করছে কি জানেন? ট্রাম্পের অনুরোধে আগামী এক সপ্তাহ রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না। কেন? ঘোষণাও দিচ্ছে কিন্তু হোয়াইট হাউস থেকে ট্রাম্প যে আগামী এক সপ্তাহ ইউক্রেনে রাশিয়া হামলা চালাবে না। কারণ হচ্ছে এই যে ইরানে যদি আমেরিকা হামলা চালায় তাহলে তো প্রথম 7 দিনে বুঝতে পারবে বা প্রথম 2 দিনে বুঝতে পারবে যে এই যুদ্ধটা আসলে কত দূর গড়াবে। যদি এই যুদ্ধ লং টাইমের জন্য ইনভলভ হতে হয় আমেরিকাকে, তাহলে ইউক্রেনকে তো অস্ত্র দিতে পারবে না আমেরিকা। সেই জন্য রাশিয়াকে স্টে করে রাখছে এবং রাশিয়া সেটা রাজি হয়েছে যাতে আমেরিকা সুন্দরভাবে ইরানে একদম ফুল ফেজে আক্রমণ করতে পারে। এবং এই যুদ্ধটা আমেরিকা এবং আহ, ইরানের যুদ্ধটা মানে মোটামুটি নিশ্চিত বলা যায়, হয়তো আগামী 72 ঘন্টা বা 7 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো রাতে শুনবেন হামলা করে বসছে। তবে ইরানের জন্য আশার বাণী হচ্ছে একটাই, যে চীন তার সর্বোচ্চ দিয়ে দিচ্ছে। চীন তার সর্বোচ্চ দিয়েছে। কারণ হচ্ছে চীন কিন্তু এই 6 মাসের মধ্যে তাদের HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং HQ-16 এটা দিয়েছে এবং DF-21 মিসাইল দিয়েছে, যেটা মানে ক্যারিয়ার কিলার। এবং সবচেয়ে বড় কথা, বাইদু নেটওয়ার্কটা 2টা গ্রাউন্ড স্টেশন করে দিয়েছে এবং ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছে ইরানকে। এইটাই হচ্ছে মূল ভয়ের বিষয় হয়ে গেছে এখন আমেরিকার কাছে। কারণ এখন আমেরিকার প্রত্যেকটা জাহাজের পিন পয়েন্ট অবস্থান ইরান দেখতে পাচ্ছে। চীনের জন্য কিন্তু এটা লাস্ট ওয়াল বলা হচ্ছে। কারণ এখানে যদি ইরান হেরে যায় খুব সহজেই, তাহলে কিন্তু চীন একদম পুরো বিশ্বে একা হয়ে যাবে। চীন কিন্তু রাশিয়াকে বিশ্বাস করে না, একদমই বিশ্বাস করে না। চীন চাবে এই যুদ্ধটা অন্তপক্ষে 3 বছর বা 4 বছর করা। 3-4 বছর যদি টানতে পারে তাহলে আমেরিকা হেরে যাবে এই যুদ্ধে এবং আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এই প্রক্সিটা চীন তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। দেখা যাক এই যুদ্ধটা কি হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যুদ্ধটা যদি দীর্ঘদিনে করা এবং এই যে তেল সারা বিশ্বে যে তেল যায় তার 40% যে রুটগুলো দিয়ে যায় সেগুলো কিন্তু এই অঞ্চলটা হরমুজ দিয়ে পৃথিবীর গ্যাসের চাহিদা মিটায় হচ্ছে 20%, জ্বালানি তেলেরও 20% এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। তাহলে বিশ্বে কিন্তু তেলের বাজার হু হু করে বেড়ে যাবে। তখন সেটা কিন্তু ঘুরে ফিরে আসে আমাদের মতো দরিদ্র দেশগুলো, নিম্নবিত্ত দেশগুলো, এগুলোতে তেলের চাহিদা পূরণের জন্য তেলের যখন আকাশচুম্বী দাম হয়ে যাবে, সেটা কিন্তু ইম্প্যাক্ট আমাদের একদম ভাতের চালের এসে পড়বে। বলা হচ্ছে এই যুদ্ধটাকে মাদার অফ অল ওয়ার, মানে সকল যুদ্ধের মা। এমন হইতে পারে সকল যুদ্ধের শুরু এখান থেকেই হতে পারে। দেখা যাক আগামী 72 ঘন্টা বা 7 দিনের মধ্যে কি হয়।